স্টুডেন্ট, আমরা লাস্ট যে দুটো ভিডিও দেখেছি তাতে আমরা পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীর যে পিরিয়ডিক পরপর কিভাবে টেবিলটা কনস্ট্রাকশন হয়েছিল সেটা আমরা মাধ্যমিকের সিলেবাস এবং মাধ্যমিকের সিলেবাসের বহির্ভূত কিছু অংশ আমরা পড়েছিলাম। আজকে আমরা তৃতীয় ভিডিওতে এবং হয়তো অন্তিম ভিডিওতে আমরা পড়ার চেষ্টা করব ডিফারেন্ট পিরিয়ডিক ট্রেন্ডস বা পর্যায়ক্রমিক পরিবর্তন, যেটা কিনা পরীক্ষার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট পর্যায়ে বাঁ দিক থেকে ডান দিক বরাবর অগ্রসর হলে বা কোনো একটি নির্দিষ্ট গ্রুপের উপর থেকে নিচ বরাবর অগ্রসর হলে কোনো একটি নির্দিষ্ট ভৌত ধর্মের কিরূপ পরিবর্তন ঘটে, অর্থাৎ বাড়ে না কমে, সেই নিয়েই আমাদের আজকের আলোচনা। আমরা আজকে আলোচনাতে মেনলি there are lot of physical properties as for example melting point, boiling point, enthalpy of fusion, enthalpy of evaporations, density, etc. But these physical properties are not directly related with the electronic configuration. অর্থাৎ এই সমস্ত ভৌত ধর্মগুলো তাদের যে পারমাণবিক গঠন বা ইলেকট্রন বিন্যাসের ওপরে ডাইরেক্টলি রিলেটেড নয়। But in that chapter we will mainly concentrated those physical properties which are actually directly related with the electronic configuration of the atom. অর্থাৎ যে সমস্ত ভৌত ধর্মগুলো বিভিন্ন মৌলের যে ইলেকট্রন বিন্যাসের ওপরে প্রত্যক্ষভাবে জড়িত বা প্রত্যক্ষভাবে নির্ভরশীল, আমরা সেই সমস্ত ভৌত ধর্মের পিরিয়ডিক ট্রেন্ডস বা পর্যায়ক্রমিক পরিবর্তনগুলো পড়ার চেষ্টা করব। আমাদের মাধ্যমিকের সিলেবাসে যে সমস্ত পিরিয়ডিক ট্রেন্ডসগুলো আলোচনা হয়েছে সেগুলো আমি বোর্ডে লিখেছি, একবার দেখে নেওয়া যাক আমাদের আজকের আলোচনার বিষয়ে কোন কোন পিরিয়ডিক ট্রেন্ডস নিয়ে আলোচনা করব। প্রথম রয়েছে যেটা অ্যাটমিক অর আয়নিক রেডিয়াই, অর্থাৎ পারমাণবিক বা আয়নিক ব্যাসার্ধ। ঠিক আছে, পারমাণবিক বা পরমাণু ব্যাসার্ধ বা আয়নের ব্যাসার্ধ। সেকেন্ড হচ্ছে আয়োনাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি। থার্ড, যেটা আমাদের মাধ্যমিকের সিলেবাসের মধ্যে নেই তবুও আমরা এই ক্লাসে একটুখানি এটা সম্বন্ধে জেনে নেব, সেটা হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি বা ইলেকট্রন আসক্তি। চতুর্থ হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। পঞ্চম হচ্ছে অক্সিডাইজিং অ্যান্ড রিডিউসিং প্রপার্টি বা ক্যারেক্টার অথবা জারণ এবং বিজারণ ধর্ম বা রেডক্স প্রপার্টি। ষষ্ঠম হচ্ছে মেটালিক অ্যান্ড নন মেটালিক ক্যারেক্টার, অর্থাৎ ধাতব এবং অধাতব ধর্ম। এবং সপ্তম হচ্ছে অ্যাসিডিক অ্যান্ড বেসিক প্রপার্টি অফ অক্সাইড অ্যান্ড হাইড্রাইড, অর্থাৎ অক্সাইড এবং হাইড্রাইডের আম্লিক এবং ক্ষারীয় ধর্ম। এইগুলো মেনলি আমাদের মাধ্যমিকের সিলেবাসের জন্য রয়েছে। পরবর্তীকালে যখন আমরা ক্লাস 11-12 পড়ব বা জয়েন্ট আইআইটির প্রিপারেশন নেব তখন আমরা আরও আরও কয়েকটা বা আরও কিছু বেশি পিরিয়ডিক ট্রেন্ডস নিয়ে আলোচনা করার জায়গা থাকবো। তো চলো প্রথমে শুরু করা যাক আমাদের প্রথম প্রপার্টি। আমরা এবার আলোচনা করব আওয়ার ফার্স্ট ফিজিক্যাল প্রপার্টি, দ্যাট ইজ অ্যাটমিক রেডিয়াস বা অ্যাটমিক রেডিয়াই বা পারমাণবিক ব্যাসার্ধ। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে দেখে নেব আমরা যে এই পারমাণবিক ব্যাসার্ধ বা অ্যাটমিক রেডিয়াই জিনিসটা কি। যদি এইটা একটা পরমাণু হয় যেখানে একটা নিউক্লিয়াস এবং আমি ধরলাম এইটা হচ্ছে সর্ববহিঃস্থ কক্ষপথ, এর মাঝেও হয়তো কক্ষপথ আছে, কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ বলতে বোঝায় কোনো একটি নির্দিষ্ট পরমাণুর নিউক্লিয়াসের ঠিক মাঝের অংশ থেকে ওই পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষপথ যেখানে ইলেকট্রন আছে, এই যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে সংজ্ঞার পার্সপেক্টিভে বলা যেতে পারে যে দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য নিউক্লিয়াস টু দ্য আউটার মোস্ট সেল কন্টেনিং দ্য ইলেকট্রন ইজ কল্ড অ্যাটমিক রেডিয়াস। এখন এই অ্যাটমিক রেডিয়াসটা আমরা কেন ক্যালকুলেট করব? বিকজ অ্যাটমিক রেডিয়াস কি না, দেখতে পাচ্ছি এটা একটা বৃত্তের মতন অংশ। আমরা সবাই জানি যদি একটা বৃত্তের মেন প্রপার্টি হচ্ছে তার ব্যাসার্ধ। কেন? যদি আমরা ওই বৃত্তের ব্যাসার্ধটা জানতে পারি তাহলে ওই বৃত্তের পরিধি সার্কামফারেন্স, তার এরিয়া ক্ষেত্রফল, তার যদি ওটা স্ফিয়ার হয় তাহলে ওটা একটা ভলিউম বার করতে পারি। অর্থাৎ সব কিছুই হচ্ছে আর এর উপর নির্ভরশীল। সো আর ইজ, আমি বলতে পারি যে আর ইজ আ ফাংশন অফ সাইজ,
অর্থাৎ দেখো এই মুহূর্তে আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে কোনো পরমাণুর আকার বার করা, কোনো পরমাণুর আকার কিভাবে পর্যায়ক্রমিক পরিবর্তন হয়। কিন্তু পরমাণুর আকারকে আমরা ওইভাবে ডাইরেক্টলি বার করতে পারি না, আমরা বার করব উইথ রেসপেক্ট টু আর। অর্থাৎ যদি আমরা আর বার করতে পারি, ব্যাসার্ধ বার করতে পারি, ব্যাসার্ধকে মেজার করতে পারি, তাহলে তার আকার সম্বন্ধে আমরা প্রেডিকশন করতে পারবো। অর্থাৎ কোনো পরমাণুর যদি ব্যাসার্ধ বাড়ে তাহলে খুব স্বাভাবিকভাবেই কিন্তু ওই পরমাণুর আকারও বৃদ্ধি পায়। একইভাবে কোনো পরমাণুর যদি ব্যাসার্ধ কমে তাহলে কিন্তু তার আকার বা সাইজ কিন্তু গ্র্যাজুয়ালি ডিক্রিজ করবে। অর্থাৎ আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পরমাণুর কী করে আকার বার করবে। এখন দেখো তুমি নিজে নিজে কিন্তু আকার সম্বন্ধে প্রেডিকশান করতে পারো না। একটা পরমাণু যাকে চোখেই দেখা যায় না, যার কোনো অস্তিত্ব নেই ইন রিয়েল লাইফ, তার তুমি ব্যাসার্ধ কী করে পরিমাপ করবে? নিশ্চয়ই এমন কোনো স্কেল এই মুহূর্তে আবিষ্কার হয়নি যার সাথে তুমি স্কেল দিয়ে তার ব্যাসার্ধকে মাপবে। তাই পরমাণুর ব্যাসার্ধ মাপার আমরা 3টে ওয়ে শিখব। অর্থাৎ প্রথমে আমরা শিখে নেব কী করে পরমাণুর ব্যাসার্ধকে মাপা হয়। তো পরমাণুর ব্যাসার্ধ মাপা শেখা হয়ে গেলে তারপরে আমরা পর্যায়ক্রমে কীভাবে কোনো একটি নির্দিষ্ট পর্যায়ের বাঁ দিক থেকে ডান দিক বরাবর গেলে কি হয় বা উপর থেকে নিচে বরাবর আসলে কি হয় সেটা শিখতে পারবো। তো আগে শিখে নেব যে কোনো একটি নির্দিষ্ট পরমাণুর আমরা ব্যাসার্ধকে কী করে পরিমাপ করতে পারি, অর্থাৎ মেজারমেন্ট অফ রেডিয়াস। দেখলাম যে পরমাণুর ব্যাসার্ধকে সহজে মাপা যায় না বা পরিমাপ করা যায় না, কিন্তু পরমাণুর ব্যাসার্ধকে মাপার জন্য আমরা 3টে ডিফারেন্ট ওয়ে বা 3টে ডিফারেন্ট পদ্ধতিকে অনুসরণ করব। তো একটাকে বলা হয় কোভ্যালেন্ট রেডিয়াই বা ভ্যান ডের ওয়াল রেডিয়াই এবং মেটালিক রেডিয়াই। অর্থাৎ একটাকে বলা হয় সমযোজী ব্যাসার্ধ, একটাকে বলা হয় ভ্যান ডের ওয়াল ব্যাসার্ধ এবং একটাকে বলা হয় ধাতব ব্যাসার্ধ। এই 3টে পদ্ধতির সাহায্যে আমরা পুরো পরমাণুর ব্যাসার্ধ কেমন হবে সে সম্বন্ধে একটা প্রেডিকশান করতে পারবো। প্রথমে দেখে নেব যে সমযোজী ব্যাসার্ধ জিনিসটা কী। আমরা রাসায়নিক বন্ধনী সম্পর্কে হয়তো অল্প বিস্তর জ্ঞান আমাদের এই মুহূর্তে আছে। আমরা জানি যখন দুটো একই পরমাণু সেম, যদিও সমযোজী বন্ধনী দুটো ভিন্ন পরমাণু ক্ষেত্র হয়, কিন্তু আমরা এই মুহূর্তে কনসেন্ট্রেট করব যখন দুটো একই রকমের পরমাণু, একই রকম না একই পরমাণু সেম, যখন দুটো সেম পরমাণু একে অপরের সঙ্গে ইলেকট্রন শেয়ার করে বা ওভারল্যাপিং করে একটা রাসায়নিক বন্ধন করে তাকে বলা হয় সমযোজী বন্ধন। অর্থাৎ ধরে নিচ্ছি এই একটা এ পরমাণু আর এই একটা এ পরমাণু, এদের পরস্পরের সঙ্গে ওভারল্যাপিং বা সমপাতিত হওয়ার মাধ্যমে এরা এক ধরনের A2 নামক সমযোজী বন্ধন তৈরি করেছে। এবং এই অবস্থায় এই এ মৌলটা নিউক্লিয়াস এবং এই মৌলটা নিউক্লিয়াস বা কেন্দ্র, ওদের মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হচ্ছে ওদের বন্ধন দৈর্ঘ্য। আমরা এই বন্ধন দৈর্ঘ্য অর্থাৎ এই যে বন্ধন দৈর্ঘ্যটাকে আমরা কিন্তু পরিমাপ করতে পারি কিভাবে না এক্স রে ডিফ্র্যাকশন স্টাডিজের মাধ্যমে। এক্স রে বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে একটা সমযোজী যৌগের মধ্যে যে সমযোজী বন্ধনটা হয় সেই বন্ধনটা আমরা পরিমাপ করতে পারি। এখানে আমরা এ বন্ধনটাকে পরিমাপ করতে পারি। এইবারে যদি আমরা এ বন্ধনটাকে ঠিক মধ্যখান থেকে হাফ করে দিই, অর্থাৎ এই যে হাফ করে দিলাম, এই হাফটাকেই, এই অর্ধেক যে ব্লু লাইন দিয়ে আমি অর্ধেক করলাম, এই ব্লু লাইনটাকেই থেকে যে অর্ধেক অংশটা আসলো এটাকে বলা হয় ওইটার সমযোজী বন্ধনী, অর্থাৎ এইটুকুকে সমযোজী বন্ধনী বলা হচ্ছে। কিন্তু এখানে একটা বক্তব্য হচ্ছে অ্যাকচুয়ালি এই এ নামক যৌগটার সমযোজী ব্যাসার্ধ, কিন্তু এই যৌগটার অ্যাকচুয়ালি সমযোজী ব্যাসার্ধটা হওয়া উচিত ছিল এখান থেকে এই পর্যন্ত, কিন্তু আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করতে গিয়ে এই অংশটা কিন্তু কম পেলাম। অর্থাৎ নর্মাল একটা পরমাণুর যে পারমাণবিক ব্যাসার্ধ বা অ্যাটমিক রেডিয়াস পাওয়া উচিত ছিল, আমরা এই প্রসেস অ্যাপ্লাই করতে গিয়ে তার নর্মাল চাইতে একটু ব্যাসার্ধ কম পেলাম। তার কারণটা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসগুলোতে বা 11-12 যখন বন্ডিং পড়বো তখন দেখব যে সমযোজী বন্ধন কিন্তু একটা ওভারল্যাপিংয়ে, অরবাইটাল ওভারল্যাপিংয়ের মাধ্যমে হয়, এবং অরবাইটাল ওভারল্যাপিং মানে কিন্তু কিছুটা অংশ ওদের কমন রিজিয়ন চলে আসে বা সমপাতিত হয়। তো যাই হোক, এখানে তাহলে মোটামুটিভাবে একটা সংজ্ঞার পার্সপেক্টিভে আমরা কোভ্যালেন্ট রেডিয়াইকে কীভাবে পাচ্ছি না একই মৌলের দুটি পরমাণু সমযোজী এক বন্ধন দ্বারা আবদ্ধ থাকাকালীন অবস্থায় তাদের নিউক্লিয়াসের কেন্দ্র বরাবর সংযোজী সরলরেখার দূরত্বের অর্ধেককেই বলা হয় সমযোজী ব্যাসার্ধ।
অর্থাৎ ইংলিশের পার্সপেক্টিভে কি হচ্ছে, 1/2 অফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ দ্য নিউক্লিয়াই অফ টু অ্যাডজেসেন্ট সিমিলার অ্যাটমস জয়েন টু ইচ আদার্স বাই আ সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড। তো এটাকে বলা হচ্ছে সমযোজী বন্ধনী। কিন্তু এই যে সমযোজী ব্যাসার্ধ, এটা করতে গিয়ে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আমি প্রথমেই বলেছি এই কনসেপ্টটা তখনই অ্যাপ্লিকেবল যখন দুটো পরমাণু একই রকমের হবে। যেমন ধরো H2 কি Cl2 কি Br2, অর্থাৎ যখন দুটো একই পরমাণু একে অপরের সঙ্গে সমযোজী এক বন্ধন দ্বারা আবদ্ধ থাকবে তখন এই কনসেপ্টটা অ্যাপ্লিকেবল। দ্বিতীয় কথা হচ্ছে যদি দুটো ভিন্ন পরমাণু থাকে তাহলে কি হবে না, হ্যাঁ HBr এরকম এরা একে অপরের সঙ্গে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত রয়েছে, এখানেও কিন্তু ওভারল্যাপিং হয়েছে, এক্ষেত্রেও কিন্তু সমযোজী ব্যাসার্ধ বার করতে পারি, কিন্তু এইটা আমাদের এই মুহূর্তে ক্লাস 10-এর সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, তাই আমরা এই ভিডিওতে আলোচনা করছি না। আমরা মেনলি আলোচনা করব যখন একই হোমো অ্যাটমিক মলিকুলের ক্ষেত্রে এই কনসেপ্টটা অ্যাপ্লিকেবল। 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এই কনসেপ্টটা একমাত্র অ্যাপ্লিকেবল যখন দুটো হোমো অ্যাটমিক মলিকিউল একে অপরের সঙ্গে সমযোজী এক বন্ধনে অর্থাৎ আ সিঙ্গেল বন্ড দিয়ে জয়েন থাকবে। সো দিস কনসেপ্ট ইজ নট অ্যাপ্লিকেবল ফর আ বন্ডিং বিটুইন টু হোমো অ্যাটমিক নিউক্লিয়াস বাই আ ডাবল বন্ড অর ট্রিপল বন্ড, অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যোগের ক্ষেত্রে এই কনসেপ্টটা অ্যাপ্লিকেবল নয়। এবং 3 নম্বর কনসেপ্ট হচ্ছে আমরা আগেই বলেছি যেহেতু এটা একটা সমযোজী বন্ধন থেকে নেওয়া এবং সমযোজী বন্ধন মানেই দুটো অরবিটালের মধ্যে ওভারল্যাপিং হয়েছে, তাই এই পদ্ধতিতে প্রাপ্ত বা এই পদ্ধতিতে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা কিন্তু তার নর্মাল যে সমযোজী বন্ধনী সমযোজী ব্যাসার্ধ হওয়া উচিত তার চাইতে অলওয়েজ কম হবে। তো এইটা হচ্ছে আমাদের কোভ্যালেন্ট রেডিয়াস কি এবং তার সম্বন্ধে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য। এরপরে আমরা চলে যাব পরের প্রসেস অর্থাৎ ভ্যান ডার ওয়াল রেডিয়াস, অর্থাৎ আমরা এবারে পড়ব ভ্যান ডার ওয়াল রেডিয়াস সম্পর্কে। আমরা দেখে নেব যে আমাদের সেকেন্ড ওয়ে অর্থাৎ ভ্যান ডার ওয়াল রেডিয়াস। প্রথমে দেখে নেব যে এই ভ্যান ডার ওয়াল রেডিয়াস এই প্রসেসটা বা এই পদ্ধতিটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য। প্রথমত দেখো আমরা দেখেছি যে সমস্ত যৌগগুলো সমযোজী বন্ধন তৈরি করে এবং স্পেশালি সমযোজী এক বন্ধন অর্থাৎ কোভ্যালেন্ট সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে, তাদের ক্ষেত্রে আমরা আগের প্রসেসটা অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু বেশ কিছু এমন মৌল রয়েছে, বেশ কিছু এমন এলিমেন্ট রয়েছে যারা কিন্তু কখনোই কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে না। অ্যাজ ফর এক্সাম্পল আমাদের সমস্ত ইনার্ট গ্যাসেস হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এক্সেপ্ট জেনন কিন্তু বাকি মৌলগুলো কোনো রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে না বা কোনো কেমিক্যাল বন্ড ফর্ম করে না এবং কোনো কম্পাউন্ড ফর্ম করে না। অর্থাৎ আমরা কেউ কিন্তু He2 জানি না, Ne2 জানি না, মানে He2 হিলিয়াম 2 কোনো রকম মলিকিউল ফর্ম করে না, বিকজ দে আর ইউনি অ্যাটমিক মলিকিউল, অর্থাৎ এরা একটা অ্যাটম দিয়ে মলিকিউল ফর্ম করে। যদি তাই হয় এরা যদি অন্য আরেকটা অ্যাটমের সঙ্গে কোভ্যালেন্ট বন্ড ফর্ম না করে তাহলে নিশ্চয়ই আমরা কোভ্যালেন্ট রেডিয়াসের দ্বারা এই সমস্ত ইনার্ট গ্যাসের রেডিয়াস বার করতে পারবো না। তো এদের ক্ষেত্রে রেডিয়াস বার করবার আমাদের একটা অন্য প্রসেস রয়েছে। কি প্রসেস? ধরে নাও একটা সিস্টেম রয়েছে, এই সিস্টেমের মধ্যে ধরো অনেকগুলো সেম ইনার গ্যাসেস ঘুরে বেড়াচ্ছে। অ্যাজ ফর এক্সাম্পল আমার এই সিস্টেমের মধ্যে হিলিয়াম গ্যাসেস রয়েছে এবং হিলিয়াম গ্যাসগুলো এমনভাবে ঘুরে বেড়াচ্ছে ক্রমান্বয়ে। এইভাবে হিলিয়াম গ্যাসগুলো ঘুরতে ঘুরতে যখন ওদের মধ্যে একটা ক্লোজেস্ট অ্যাপ্রোচ থাকবে, কোনো একটা সময় তো এমন থাকবে যে ওরা সব থেকে কাছাকাছি অবস্থায় আসবে, আবার দূরে সরে যেতে পারে। ঠিক যে সময় ওরা একে অপরের সঙ্গে সব থেকে কাছাকাছি একটা অবস্থায় আসবে, দিস ইজ দ্য ক্লোজেস্ট অ্যাপ্রোচ বিটুইন টু হিলিয়াম অ্যাটম। এই অবস্থায় তুমি এটা একটা স্ন্যাপশুট নাও, যাকে আমরা বলি আমাদের মোবাইলের ল্যাঙ্গুয়েজে স্ক্রিনশট। এই অবস্থায় এইটার যে নিউক্লিয়াস এবং এইটার যে নিউক্লিয়াস এদের ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স বা অন্তর্নিউক্লিয়ার দূরত্ব আমরা পরিমাপ করতে পারবো আগেন বাই এক্স-রে ডিফ্র্যাকশন স্টাডিজ। এই অন্তর্নিউক্লিয়ার ডিস্টেন্স বা ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স বার করে যদি আমরা এইটার অর্ধেক করে দিই, অর্থাৎ যদি এটা এ হয়, এটা এ হয়, এটা সি হয়, এখন এই এ সিটা হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়াল রেডিয়াস। কিন্তু তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে এই পরমাণুটার অ্যাকচুয়াল রেডিয়াস হওয়ার কথা ছিল এ বি, কিন্তু আমরা এই বিসি নামক জায়গাটা এক্সট্রা পেয়ে যাচ্ছি। আমি কি বলতে পারলাম? এই এ বিটা হওয়া উচিত ছিল এই পরমাণুটার অ্যাকচুয়াল পারমাণবিক ব্যাসার্ধ, কিন্তু আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করতে গিয়ে এর পারমাণবিক ব্যাসার্ধ হয়ে যাচ্ছে এসি,
অর্থাৎ বিসি এই অংশটুকু কিন্তু আমরা এক্সট্রা পাচ্ছি। তাই ভ্যান ডার ওয়াল রেডিয়াস দিয়ে আমরা যে পারমাণবিক ব্যাসার্ধ পরিমাপ করব তাদের ক্ষেত্রে কিন্তু ওই পরমাণুটার যে অ্যাকচুয়াল ব্যাসার্ধ হওয়ার কথা তার চাইতে বেশ কিছুটা অংশ আমরা বেশি পাবো। তো এইটা হচ্ছে এই প্রসেসের ড্রব্যাকস। কিন্তু যেহেতু আমাদের ইনার্ট গ্যাসেস বা নিষ্ক্রিয় মৌলগুলোর ক্ষেত্রে কোনো উপায় ছিল না, তাই আমরা এই প্রসেসটা নিতে বাধ্য হয়েছি। এবারে চলে যাব আমাদের থার্ড ওয়ে বা তৃতীয় ওয়ে, অর্থাৎ আমাদের মেটালিক রেডিয়াস। দেখে নেবো আমাদের তৃতীয় প্রসেস ধাতব কোনো একটি পরমাণুর ব্যাসার্ধ বার করবো, সেটা হচ্ছে মেটালিক রেডিয়াই বা ধাতব ব্যাসার্ধ। আমরা যখন একটু পরবর্তীকালে আয়নীয় বন্ধন পড়ব তখন দেখব তারা একটা কেলাস গঠন করে, ক্রিস্টাল গঠন করে। তখন এই ক্রিস্টাল গঠনের সময় পরপর দুটি ধাতু পরস্পরের সঙ্গে একটা ক্লোজ প্যাক তৈরি করে, অর্থাৎ তাকে বলা হয় ধাতব বন্ধনী বা ধাতব কেলাস। ধাতব ক্লাসের ক্ষেত্রে কি হয়, এরূপ একটি ধাতু এবং এরূপ একটি ধাতু মোটামুটিভাবে একেবারে গায়ে গায়ে লেগে থাকে। তো বুঝতেই পারছো, যখন গায়ে গায়ে লেগে আছে তখন এদের যে ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স আমরা এই ব্যবহার করতে পারি, এটা হলো ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স। এবং এইভাবে যদি ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্সকে মধ্যিখান থেকে ভাগ করে দিই, তাই এই যে মধ্যিখান থেকে ভাগ হওয়ার পরে যে অংশটা পেলাম অর্ধেক, এটা পেলাম আমরা ধাতব ব্যাসার্ধ। এবং তোমরা নিশ্চয়ই ছবি দেখে বুঝতে পারছো যে এই পদ্ধতিতে আমরা যে ব্যাসার্ধটা পাচ্ছি মোটামুটি অ্যাকিউরেট, অর্থাৎ খুব বেশিও নয় তাই খুব কমও নয়। তাই এই যে প্রসেসের সাহায্যে আমরা ধাতুর যে ব্যাসার্ধ বার করি তাকে বলা হয় ধাতব ব্যাসার্ধ। তাহলে আমরা এই যে তিনটে প্রসেস পড়লাম, এই তিনটে প্রসেস থেকে এটুকু বুঝতে পারছি যদি এদের একটা অর্ডার বার করার চেষ্টা করি, সবথেকে বেশি ব্যাসার্ধ আমরা পাবো কিন্তু ভ্যান ডার ওয়ালের ক্ষেত্রে, সবথেকে কম পাবো আমরা হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াসের ক্ষেত্রে, এবং মাঝামাঝি এবং মোটামুটিভাবে অ্যাকুরেট পাবো আমরা ধাতব ব্যাসার্ধের ক্ষেত্রে। যদি এটা অর্ডার বার করি, সবথেকে বড় হবে আমাদের ভ্যান ডার ওয়াল রেডিয়াস, আমি পুরো লিখলাম না, তারপরে হবে আমাদের মেটালিক রেডিয়াস, এবং সবথেকে ছোট হবে আমাদের কোভ্যালেন্ট রেডিয়াস। এই ট্রেন্ডটাকে আমরা মনে রাখবো। তো আমরা একটা প্রবলেমের মাধ্যমে এই কোশ্চেনের অ্যান্সার একটু বোঝার চেষ্টা করব। আমি একটা প্রবলেম তোমাদের দেবো, সেখান থেকে আমরা এই তিন রকমের যে ব্যাসার্ধ পরিমাপ সে সম্বন্ধে একটা হালকা আইডিয়া আমরা পাবো। একটা প্রবলেম এখানে নিয়েছি, একটু প্রবলেমটা বলি তারপরে বাংলাতেও বলছি আমরা। 3 students A, B, C find different radii of carbon এত 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 respectively. The results may be বলে চারটে অপশন দেওয়া হয়েছে। এখন বাংলায় বলছি, তিনটে স্টুডেন্ট এ বি সি, তিনজন স্টুডেন্ট তারা কার্বনের ব্যাসার্ধ পরিমাপ করেছে এবং তারা এরকম ভ্যালু পেয়েছে, একটা এটা পেয়েছে, একটা এটা পেয়েছে, একটা এটা পেয়েছে। তাহলে এই যে ভ্যালুগুলোর অর্ডার, এদের মধ্যে কোনটা ঠিক? তো আমরা বুঝতে পারছি সব থেকে বেশি 2.44 অ্যাংস্ট্রম সব থেকে বেশি ভ্যালু, তারপরে 2.20 অ্যাংস্ট্রম, এবং তারপরে একদম কম 2.06 অ্যাংস্ট্রম। তাহলে নিশ্চয়ই এটা ভ্যান ডার ওয়াল রেডিয়াই পরিমাপ করা হয়েছে, যেহেতু এর ভ্যালু সব থেকে বেশি। এটা মাঝামাঝি জায়গায় আছে, তার মানে নিশ্চয়ই এটা মেটালিক রেডিয়াস হওয়া উচিত, এবং যেহেতু এইটার ভ্যালু সব থেকে কম তার মানে নিশ্চয়ই এটা আমাদের কোভ্যালেন্ট রেডিয়াস হওয়া উচিত। তাহলে আমরা রেজাল্ট সেটাই দেখার চেষ্টা করব। অর্থাৎ দেখো 3 নম্বর রেজাল্টটা এরকম শো করছে, যেখানে প্রথম রয়েছে ভ্যান ডার ওয়াল রেডিয়াই, তারপরে মেটালিক রেডিয়াই, এবং তারপরে রয়েছে কোভ্যালেন্ট রেডিয়াই। তো এটা একটা জাস্ট আলোচনা করলাম যে কীভাবে আমরা তিন ধরনের ব্যাসার্ধ সম্পর্কে একটা আইডিয়া করতে পারি। এবারে চলে আসবো পিরিয়ডিক টেন্স, অর্থাৎ মোটামুটিভাবে আমরা ব্যাসার্ধ কী করে পরিমাপ করতে হয় অলরেডি শিখে ফেলেছি। এবারে আমরা শিখব কোনো একটি নির্দিষ্ট পর্যায়ে বাঁ দিক থেকে ডান দিক বরাবর অগ্রসর হলে, অথবা কোনো একটি নির্দিষ্ট গ্রুপে ওপর থেকে নিচ বরাবর অগ্রসর হলে কোনো পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ কীভাবে পরিবর্তিত হয়। আমরা যেহেতু এই পরমাণুর ব্যাসার্ধ বার করা শিখেছি, এবং আমরা জানি ব্যাসার্ধের সঙ্গে তাদের আকারের বা সাইজের একটা সমানুপাতিক সম্পর্ক রয়েছে, অর্থাৎ যদি ব্যাসার্ধ বাড়ে তাহলে আকার বাড়বে, এবং যদি ব্যাসার্ধ কমে আকার কমবে। সুতরাং আমরা নতুন করে আর ব্যাসার্ধ নিয়ে আলোচনা করব না, এবারে আমরা সাইজ নিয়ে আলোচনা করব। তো আমাদের এখন দেখে নেব যে পর্যায়ক্রমে কীভাবে এই আকারটা পরিবর্তিত হয়। শিখব কোনো একটি নির্দিষ্ট পর্যায়ের বাঁ দিক থেকে ডান দিক বরাবর অগ্রসর হলে ওই মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ কীভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ অ্যালং দ্য পিরিয়ডস। তো আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি পিরিয়ড 2 এ।
মানে দ্বিতীয় পর্যায়ে যে মৌলগুলো লিখেছি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন এবং নিয়ন, এরা পরপর সাজানো আছে, এরা দ্বিতীয় পর্যায়ের মৌল। এবারে আমরা শেখার চেষ্টা করব এইটাকে এক্সাম্পল ধরেই, যে এই একদম এটা বাঁ দিক থেকে ডান দিক অর্থাৎ ফ্রম লেফট টু রাইট এই আকারে সাজানো হয়েছে। আমি এদিক থেকে এদিক বরাবর বলে এদের যে পারমাণবিক আকার, পারমাণবিক মানে সাইজ যাকে বলা হয় অ্যাটমিক সাইজ, এতে বাড়বে না কমবে, তো একটু বোঝার চেষ্টা করুন। আমি যদি একটা নির্দিষ্ট পর্যায়ের বাঁ দিক থেকে ডান দিক বরাবর অগ্রসর হওয়ার চেষ্টা করি, তাহলে দেখব যে এদের কিন্তু নাম্বার অফ সেল ফিক্স থাকছে। তুমি যদি দেখো এদের প্রত্যেকের ক্ষেত্রে দুটো করে সেল আছে, ঠিক আছে, দুটো করে সেল, দুটো করে কক্ষ, দুটো করে অরবিট প্রত্যেকের ক্ষেত্রে আছে। তুমি ভালো করে অবজার্ভ করো, দেখো প্রত্যেকের ক্ষেত্রে কে এবং এল এই দুটো করে, কে এবং এল এই দুটো করে অরবিট রয়েছে। কিন্তু পার্থক্যটা কোথায়? আমরা যত বাঁ দিক থেকে ডান দিক বরাবর আস্তে আস্তে অগ্রসর হব, দেখব একটা করে ওদের পারমাণবিক ক্রমাঙ্ক বাড়ছে। একটা করে পারমাণবিক ক্রমাঙ্ক বাড়া মানে হচ্ছে ওদের নিউক্লিয়াসে একটা করে পজিটিভ চার্জবাহী প্রোটন বাড়ছে এবং ওদের বাইরের কক্ষে একটা করে ইলেকট্রন বাড়ছে। অর্থাৎ আমি যদি দেখি এখানে এই নিউক্লিয়াস থাকে, লিথিয়ামের মধ্যে দেখবে তিনখানা ওর মধ্যে পজিটিভ চার্জবাহী প্রোটন আছে এবং এখানে তিনখানা এই দুটো কক্ষ মিলিয়ে ইলেকট্রন আছে, এটা প্রোটন আছে, এটা ইলেকট্রন আছে। তুমি দেখো এখানে সেলটাকে ফিক্স রেখে এখানে হয়ে গেলে একটা বেড়ে যাবে, অর্থাৎ 4টে প্রোটন 4টে ইলেকট্রন। এখানে নিউক্লিয়াসে 5টা প্রোটন 5টা ইলেকট্রন, একইভাবে 6 7 8 9 10 10। অর্থাৎ সেলটাকে ফিক্স রাখছে। যত আমি বাঁ দিক থেকে ডান দিক বরাবর অগ্রসর হচ্ছি, নিউক্লিয়াসে একটা করে প্রোটন বাড়ছে আর নিউক্লিয়াসের বাইরে দুটোই কক্ষপথ মিলিয়েও একটা করে ইলেকট্রন বাড়ছে। তাহলে এখন পার্থক্যটা কি? সেল ফিক্স রেখে আমি যদি দেখি যে যত আমি বাঁ দিক থেকে ডান দিক বরাবর অগ্রসর হচ্ছি, ততই কিন্তু নিউক্লিয়াসের পাওয়ার একে 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 বাড়ছে। অর্থাৎ যত আমি বাঁ দিক থেকে ডান দিক বরাবর অগ্রসর হচ্ছি, নিউক্লিয়াসের যে পজিটিভ চার্জবাহী প্রোটনের সংখ্যা আস্তে আস্তে এক 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 করে বাড়ছে। এখন তুমি আমাকে বলবে যে তাহলে সেক্ষেত্রে তো বাইরেও একটা করে ইলেকট্রন বাড়ছে, যেমন প্রোটনের নিউক্লিয়াসে একটা করে প্রোটন বেড়ে তার শক্তি বাড়ছে, তেমনই তো তার সঙ্গে সঙ্গে তার বাইরের কক্ষেও তো একটা করে ইলেকট্রন বাড়ছে। হ্যাঁ, ঠিক কথা, বাইরের কক্ষেও একটা করে ইলেকট্রন বাড়ছে, কিন্তু এখানে সেলটা ফিক্সড। আমি কিন্তু সেল নাম্বার অফ কক্ষ অরবিট কিন্তু বাড়াচ্ছি না, অরবিট এক জায়গায় স্থির রয়েছে। তাহলে আমরা যদি এটা নিউক্লিয়াস হয়, এই যদি দুখানা ম্যাক্সিমাম অরবিট হয়, আমি এখানে শক্তি বাড়াচ্ছি, এখানে ইলেকট্রন বাড়ছে, কিন্তু কক্ষ তো বাড়ছে না, কক্ষ স্থির রয়েছে, এখানে এখানে শক্তি বাড়ছে। এখানে যদি শক্তি বাড়ে তাহলে ও বেশি শক্তি দিয়ে এই বাইরের কক্ষের ইলেকট্রন একই কক্ষপথে উপস্থিত বেশি সংখ্যক ইলেকট্রনকে বেশি শক্তি দিয়ে বেশি শক্তির নিউক্লিয়াস নিজের দিকে আকর্ষণ করবে। অর্থাৎ আবার বলছি, যত আমি বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, কক্ষ সংখ্যা সেম রয়েছে বা সমান রয়েছে, কিন্তু একে একে নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ চার্জবাহী প্রোটন সংখ্যা বেড়ে যাওয়াতে ওদের শক্তি বাড়ছে এবং ওরা বেশি শক্তি নিয়ে সেম কক্ষপথের ইলেকট্রনটাকে বেশি শক্তি দিয়ে টানবে, ফলে আকার কিন্তু আস্তে আস্তে কী হবে? ছোট হবে। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট পর্যায়ে বাঁ দিক থেকে ডান দিক বরাবর গেলে ওদের রেডিয়াস ছোট হবে, অর্থাৎ সাইজ ছোট হবে। তার কারণটা হচ্ছে একটাই, যেহেতু নাম্বার অফ সেল ইজ ফিক্সড অ্যান্ড এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা নিউক্লিয়ার চার্জ ইজ গ্র্যাজুয়ালি ইনক্রিজিং। যদিও এখানে ইলেকট্রন সংখ্যা বাড়ছে, কিন্তু এখানে ইলেকট্রন সংখ্যা বাড়াটা খুব একটা বেশি এফেক্টিভ হবে না। এবারে আমরা শিখে নেব যে কোনো একটি পর্যায়ে যদি কোনো একটি গ্রুপের যদি ওপর থেকে নিচ বরাবর আসি, তাহলে সেক্ষেত্রে কী পরিবর্তন হবে তাদের আকার বা সাইজে। দেখো, যখনই তুমি এটা যে কোনো একটা এক্সাম্পল নাও, কোনো একটি গ্রুপের ওপর থেকে যদি নিচ বরাবর তুমি আসো, একটা এক্সাম্পল নিলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে। ধরো আমি হ্যালোজেন নিচ্ছি, অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আমি এটা গ্রুপ নাম্বার 7-এর ওপর থেকে নিচ বরাবর আসছি। তুমি যে কোনো একটি গ্রুপের ওপর থেকে নিচ বরাবর মানে কল্পনা করো বা তুলনা করো বা ক্যালকুলেট করো, দেখবে যত আমি ওপর থেকে নিচ বরাবর আসবো, প্রত্যেক ক্ষেত্রে একটা করে সেল বেড়ে যায়। যেমন দেখবে এখানে যদি দুখানা সেল থাকে, এখানে হয়ে যাবে 3টে সেল, এখানে হয়ে যাবে 4টে সেল, এখানে হয়ে যাবে 5টা সেল।
তুমি যত ওপর থেকে নিচে আসবে ততই কিন্তু সেল একটা করে বেড়ে যাবে। এখন তুমি আমাকে কোশ্চেন করবে, সেল তো বাড়লো কিন্তু সেই সঙ্গে তাদের ভিতরে মানে প্রোটন সংখ্যাও তো অ্যাড্রাপলি অনেকটা বেড়ে যাচ্ছে। এটা আগের ক্ষেত্রে যত আমি বাঁ দিক থেকে ডান দিক বরাবর যাচ্ছি গ্র্যাজুয়ালি একটা করে প্রোটন বাড়ছে, কিন্তু ওপর থেকে নিচে আসলে তো অ্যাড্রাপলি একসঙ্গে এক মাত্রায় অনেকখানি প্রোটন বেড়ে যাচ্ছে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তুমি দেখো যে ফ্লুরিনের ক্ষেত্রে নাম্বার অফ প্রোটন হচ্ছে 9, ইলেকট্রনও 9, কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে নাম্বার অফ প্রোটন কত হয়ে গেল 17, ইলেকট্রনও 17। এখন তুমি আমাকে কোশ্চেন করবে যে আপনি বললেন ফ্লুরিন থেকে ক্লোরিন, ক্লোরিন থেকে ব্রোমিন, ব্রোমিন থেকে আয়োডিন বরাবর গেলে উপর থেকে নিচ বরাবর গেলে সেল একটা করে বেড়ে যাচ্ছে, কিন্তু সেই সঙ্গে ওদের কিন্তু যেটা ফ্লুরিনের ক্ষেত্রে নাম্বার অফ প্রোটন ছিল 9, সেখানে ক্লোরিনের সাথে কিন্তু নাম্বার অফ প্রোটন 17 হয়ে গেল, অর্থাৎ অ্যাড্রাক্টলি নাম্বার অফ প্রোটন অনেকটা বেড়ে গেল এবং সেই সঙ্গে নাম্বার অফ ইলেকট্রনও বাড়লো। কিন্তু এখানে মাথায় রাখবো যেখানে সেল বেড়ে যাওয়াটা বাকি সমস্ত এফেক্টকে প্রিডমিনেট করবে, অর্থাৎ যখনই কিনা সেল বেড়ে গেল তখন আর দেখার দরকার নেই, সাইজ অটোমেটিক্যালি বাড়বে, অর্থাৎ সেল বাড়লে সাইজ বাড়বে। অর্থাৎ তাহলে কি কনক্লুশনে আসা গেল, তাহলে কোনো একটি নির্দিষ্ট গ্রুপের ওপর থেকে নিচ বরাবর আসলে সাইজ বাড়বে। এবং দ্য লাস্ট কনক্লুশন ইজ দ্যাট তাহলে কোনো একটি পিরিয়ডিক টেবিলের কোনো একটি নির্দিষ্ট পর্যায়ের বাঁ দিক থেকে ডান দিক বরাবর গেলে সাইজ গ্র্যাজুয়ালি ডিক্রিজ করবে এবং ওপর থেকে নিচে আসলে সাইজ গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে। এইটা হচ্ছে নর্মাল ট্রেন্ড। এই প্রসঙ্গে একটা এক্সেপশনাল কথা বলে রাখি, কোনো একটি নির্দিষ্ট পর্যায়ের ক্ষেত্রে, আবার বলছি, যে কোনো পর্যায়ের ক্ষেত্রে ওদের যে করেসপন্ডিং হ্যালোজেন ইনার্ট গ্যাসেস এলিমেন্ট, যেমন গ্রুপ 2 এর ক্ষেত্রে নিয়ন কি গ্রুপ 3 এর ক্ষেত্রে আর্গন, এদের কিন্তু অ্যাটমিক রেডিয়াস বা পারমাণবিক ব্যাসার্ধ বা সাইজ অফ দ্য নিউক্লিয়াস উইল বি এক্সেপশনালি গ্রেটার। সবসময় আমরা জানি যে কোনো একটি পর্যায়ে বাঁ দিক থেকে ডান দিক বরাবর অগ্রসর হলে সাইজ আস্তে আস্তে ছোটো হতে থাকবে, তাই ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য সাইজ অফ দ্য ইনার্ট গ্যাসেস উইল বি দ্য লিস্ট ওয়ান, কারণ একদম ডান দিকে রয়েছে, ছোটো হওয়া উচিত। কিন্তু দেখা গেছে যে প্রত্যেকটা পর্যায়ের লাস্টে বা শেষে অবস্থিত ইনার্ট গ্যাসের আকার কিন্তু বেশি হবে। তার কারণটা আমরা আগেই বলেছি যে ইনার্ট গ্যাসগুলোর ক্ষেত্রে আমরা পারমাণবিক ব্যাসার্ধ নির্ণয় করেছি ভ্যান ডার ওয়াল রেডিয়াস দিয়ে, তাই অজান্তেই কিন্তু আমরা ভ্যান ডার ওয়াল রেডিয়াস দিয়ে বার করতে গিয়ে ওদের ব্যাসার্ধটা নর্মালি সবার চাইতে বেশি হবে। তো যদি আমরা একটু এই প্রসঙ্গে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে চাই, একটা গ্রাফ আঁকতে চাই, তাহলে আমরা আরও ভালো করে ব্যাপারটা বোঝাতে পারবো। যদি আমরা একটা গ্রাফ আঁকি, এটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস বা অ্যাটমিক সাইজ যা বলো না কেন, আর যদি এগুলো আমরা অ্যাটমিক নাম্বার পুট করি এবং ধরে নিচ্ছি আমরা কোনো একটি নির্দিষ্ট পর্যায়ে বাঁ দিক থেকে ডান দিক বরাবর যাচ্ছি, ইট ইজ এক্সপেক্টেড হবে যত আমরা অ্যাটমিক নাম্বার বাড়াবো সাইজটা আস্তে আস্তে ছোট হবে, তাহলে সাইজটা এমন ছোটো হওয়া উচিত, কিন্তু একটা নির্দিষ্ট পর্যায়ে নির্দিষ্ট পরমাণু পরে সাইজটা বেড়ে যাবে। অ্যাজ ফর এক্সাম্পল আমি দ্বিতীয় পর্যায়ে দিচ্ছি, ধরুন একটা লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, এটা হয়ে যাবে নিয়ন। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যখন নর্মাল ট্রেন্ড আমাদের এসছে, কিন্তু ফ্লুরিনের পরে যখনই নিয়নটা আসলো ও কিন্তু অ্যাড্রাক্টলি বেড়ে গেল। এই যে বেড়ে যাওয়াটা, এই যে বৃদ্ধি পাওয়াটা, এটা কিন্তু কার জন্য না, এটা হচ্ছে ডিউ টু ভ্যান ডার ওয়াল রেডিয়াস মাপার জন্য এটা বড় হয়েছে। কিন্তু ওপর থেকে নিচ বরাবর আসতে গেলে আমরা তেমন কোনো এক্সেপশনাল কেস পাবো না, অর্থাৎ ওপর থেকে নিচে আসতে গেলে ওদের নর্মাল ট্রেন্ড হবে, অর্থাৎ ব্যাসার্ধ আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এই গেল আমাদের মোটামুটিভাবে অ্যাটমিক রেডিয়াই বা অ্যাটমিক সাইজ সম্বন্ধে একটা আলোচনা। আমরা এবারে একটু আলোচনা করব যে আয়নিক রেডিয়াই বা আয়নীয় ব্যাসার্ধ সম্বন্ধে একটি আলোচনা। আমরা আলোচনা করব আমাদের নেক্সট টপিক আয়নিক রেডিয়াই বা আয়নীয় ব্যাসার্ধ। তো এই প্রথমে দেখে নেব যে এই আয়নীয় রেডিয়াস এটা অ্যাকচুয়ালি দু রকমের হয়, একটাকে বলা হয় ক্যাটায়নিক রেডিয়াই এবং আরেকটি হয় অ্যানায়নিক রেডিয়াই। ক্যাটায়নিক রেডিয়াই এবং অ্যানায়নিক রেডিয়াই, তো আমরা সবাই জানি যে
কোনো একটি নির্দিষ্ট পরমাণু কখন ক্যাটায়ন এবং অ্যানায়ন ফর্ম করে আমরা জানি, সেটাই আমি একবার আলোচনা করে দিচ্ছি যে কোনো একটি নির্দিষ্ট পরমাণু যখন এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে তখন সে ক্যাটায়ন ফর্ম করে, এবং ক্যাটায়ন ফর্ম করার পরে এটা ক্যাটায়ন তৈরি হলো। আবার ঠিক একইভাবে কোনো একটি নির্দিষ্ট পরমাণু যখন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তখন সেটা অ্যানায়ন ফর্ম করে। অর্থাৎ এটা ক্যাটায়ন, এটা অ্যানায়ন, ক্যাটায়ন অ্যানায়ন ফর্ম করে গেছে। এইবার বাকিটা হচ্ছে আমাদের আয়নীয় ব্যাসার্ধের সঙ্গে সমান। অর্থাৎ কোনো একটা ক্যাটায়ন রয়েছে, ওই ক্যাটায়নের নিউক্লিয়াস থেকে তার আউটার মোস্ট অরবিটের যে ইলেকট্রন তার যে ডিস্টেন্স তাকে বলা হয় ক্যাটায়নিক রেডিয়াই। ঠিক একইভাবে কোনো একটা অ্যানায়ন রয়েছে, তার নিউক্লিয়াস থেকে তার আউটার মোস্ট অরবিটের যে ডিস্টেন্স তাকে বলা হয় অ্যানায়নিক রেডিয়াস। এবার এই ক্যাটায়নিক রেডিয়াই এবং অ্যানায়নিক রেডিয়াস সম্বন্ধে কয়েকটি বক্তব্য এখানে মনে রাখতে হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যখন কোনো একটা নির্দিষ্ট পরমাণু, যেমন সোডিয়াম রয়েছে, এখানে মোট টোটাল নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল টু 11 অ্যান্ড টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু 11, কিন্তু যখন এই পরমাণুটা একটা ক্যাটায়ন ফর্ম করলো তখন নাম্বার অফ প্রোটন বিকাম 11 বাট নাম্বার অফ ইলেকট্রন বিকেম 10, সো একটা কিন্তু ইলেকট্রন কমে গেল। এমতো অবস্থায় যেটা আগে হচ্ছিল সোডিয়ামের ক্ষেত্রে 11খানা প্রোটন 11খানা ইলেকট্রনকে টানছিল, এখানে 11খানা প্রোটন 10খানা ইলেকট্রনকে টানছে। তাই স্বাভাবিকভাবেই ক্যাটায়নের ক্ষেত্রে বেশি সংখ্যক শক্তি সম্পন্ন প্রোটন কম সংখ্যক ইলেকট্রনকে টানছে। তাই স্বাভাবিকভাবেই ক্যাটায়নগুলোর ক্ষেত্রে কী হবে, আকর্ষণ বেশি বড় হওয়াতে ওদের সাইজ কিন্তু তাদের করেসপন্ডিং যে পরমাণু তার চাইতে কম হবে। অর্থাৎ যদি এখানে আমি Na এবং Na প্লাসের তুলনা করি তাহলে স্বাভাবিকভাবেই সোডিয়ামের যে আকার বা সাইজ বা ব্যাসার্ধ তার Na প্লাসের অপেক্ষা বেশি হবে। এটা হচ্ছে ক্যাটায়নের ক্ষেত্রে নিয়ম। তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে নিয়ম হচ্ছে দ্য সাইজ অফ দ্য ক্যাটায়ন উইল বি অলওয়েজ লেস দ্যান দ্যাট ইটস করেসপন্ডিং অ্যাটম। যদি আমরা অনেকগুলো ক্যাটায়ন একসঙ্গে নিই, অ্যাজ ফর এক্সাম্পল এখানে অ্যালুমিনিয়াম, সেখান থেকে হয়েছে Al প্লাস, সেখান থেকে হয়েছে Al+2 বা Al+3, যখন এরকম থাকবে সমান পরমাণুর বিভিন্ন ক্যাটায়ন, সেক্ষেত্রে যে ক্যাটায়নের চার্জ বেশি তার ক্ষেত্রে সাইজ সব থেকে কম হবে, অর্থাৎ Al+3 সব থেকে ছোট হবে, আর এখানে Al সব থেকে বেশি হবে, অর্থাৎ Al greater than Al+, greater than Al+2 and greater than Al+3। এবারে চলে আসি আমরা অ্যানায়নিক রেডিয়াসের ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি এই যে এক্সাম্পল নিয়েছি, এখানে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে Cl- অ্যানায়নে পরিণত হয়েছে। এখানে যদি আমরা কল্পনা করি দেখি যে ক্লোরিনের ক্ষেত্রে নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল টু 17, নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু 17, কিন্তু Cl- এর ক্ষেত্রে নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল টু 17 কিন্তু নাম্বার অফ ইলেকট্রন বিকাম 18। অর্থাৎ এক্ষেত্রে 17খানা প্রোটন 17খানা ইলেকট্রনকে আকর্ষণ করছিল, কিন্তু এখানে 17খানা প্রোটন 18খানা ইলেকট্রনকে আকর্ষণ করছে। অর্থাৎ এক্ষেত্রে আকর্ষণ বলটা কম হবে, বিকজ এখানে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা বেশি আছে। যেহেতু বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা বেশি আছে তাই এক্ষেত্রে আকর্ষণ বল কম, তাই এক্ষেত্রে সাইজ কী হবে, বেশি হবে। অর্থাৎ অ্যানায়নগুলোর ক্ষেত্রে যে অ্যানায়নের সাইজ উইল বি অলওয়েজ গ্রেটার দ্যান উইথ রেসপেক্ট টু ইটস করেসপন্ডিং অ্যাটম। অর্থাৎ এক্ষেত্রে অবভিয়াসলি Cl- আয়নের ব্যাসার্ধটা Cl চাইতে বেশি হবে। ঠিক একইভাবে যদি আমরা আরও অনেকগুলো একই মৌলের এগুলো নিই, একই মৌলের অ্যানায়নগুলো নিই, ধরে নাও একটা এক্সাম্পল অক্সিজেন O- অ্যান্ড O2-, সেক্ষেত্রে অ্যানায়নগুলোর ক্ষেত্রে চার্জ যত বেশি হবে তার আকার বা সাইজ তত বেশি হবে, অর্থাৎ O2- ইজ গ্রেটার দ্যান O- ইজ গ্রেটার দ্যান O। তো এটা হচ্ছে আমাদের ক্যাটায়নিক এবং অ্যানায়নিক ব্যাসার্ধের ক্ষেত্রে একটু আলোচনা। যদি সাফেল করে দেয়, অর্থাৎ তোমার ক্যাটায়ন দেয়, অ্যানায়ন দেয় এবং নিউট্রাল স্পিসিস দেয়, সবসময় মনে রাখবো আমরা যেগুলো অ্যানায়ন তাদের সাইজ বেশি হবে, যেটা ক্যাটায়ন তার সাইজ একদম কম হবে, এবং যেটা নিউট্রাল সেটা মোটামুটিভাবে মাঝে থাকবে। তো এই গেল আমাদের আয়নিক রেডিয়াস সম্পর্কে আলোচনা। আমরা একটু আলোচনা করব আইসো ইলেকট্রনিক স্পিসিস। এই জিনিসটা কি, দেখো আইসো ইলেকট্রনিক স্পিসিস হচ্ছে ডিফারেন্ট অ্যাটম বা ডিফারেন্ট আয়ন যাদের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যাটা সমান কিন্তু নাম্বার অফ ইলেকট্রন ইজ ডিফারেন্স, তাদেরকে বলা হয় আইসো ইলেকট্রনিক স্পিসিস। অর্থাৎ ভিন্ন ভিন্ন পরমাণু বা ভিন্ন ভিন্ন আয়ন কিন্তু যাদের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যাটা সমান আছে কিন্তু ইলেকট্রন সংখ্যা আলাদা, তাকে আমরা বলবো আইসো ইলেকট্রনিক স্পিসিস। অর্থাৎ ইংলিশে বলতে গেলে আমরা এইভাবে বলবো যে আইসো ইলেকট্রনিক স্পিসিস আর দ্য স্পিসিস বিলঙ্গিং টু ডিফারেন্ট অ্যাটম অর আয়ন
which have the same number of electron but different magnitude of nuclear charge তাকে বলছি আমরা আইসোইলেকট্রনিক স্পিসিস। এবারে আমরা একটা এক্সাম্পল নিয়ে বুঝতে পারবো। আমি একটা এক্সাম্পল নিয়েছি N3 মাইনাস, O2 মাইনাস এবং F মাইনাস, এদের এক্সাম্পল নেওয়া হয়েছে। যদি আমরা দেখি এদের অ্যাটমিক নাম্বার হচ্ছে 7, এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 8, এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 9। অ্যাটমিক নাম্বার মানে নাম্বার অফ প্রোটন, কিন্তু নাম্বার অফ ইলেকট্রনস এরও 10, এরও 10 এবং এরও 10। অর্থাৎ এই তিনটে এক্সাম্পল নিয়েছি, এদের ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রনস আর সেম বাট অ্যাজ অ্যাটমিক নাম্বার অফ ডিফারেন্স and all of them are belonging to different ions. These are called isoelectronic species. এবার মজার বিষয়টা হচ্ছে যদি আমরা এটা সাইজ কল্পনা করার চেষ্টা করি, যেহেতু এরা আইসো ইলেকট্রনিক স্পিসিস, তাই এদের মধ্যে যার যে অ্যানায়নটার নিউক্লিয়ার চার্জ বেশি তার সাইজ বড় হবে, অর্থাৎ সব থেকে বেশি হবে এটা, তারপরে O2 মাইনাস এবং তারপরে হবে F মাইনাস আয়নের। তো এইভাবে আমরা আইসো ইলেকট্রনিক স্পিসিস থাকলে তাদের অ্যাটমিক সাইজের বা পারমাণবিক আকারের ট্রেন্ড আমরা নর্মাল ওয়েতে বার করতে পারবো।